আসসালামু আলাইকুম। আহ, তো বিভিন্ন কাজ করতে করতে আসলে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস শেখা হয়। আর যে জিনিসটা সবচেয়ে বেশি প্যারা খাইতে হয় সেই জিনিসটা আসলে শেষ পর্যন্ত ইন্টারেস্টিং হয়ে যায় এবং সেই জিনিসটার শেখার প্রতি একটু আগ্রহ বেড়ে যায়। তো কোড ইমপ্লিমেন্টেশন একদিকে আর হচ্ছে আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো হচ্ছে একদিকে। সো আজকে এরকম একটা টপিক নিয়ে আলোচনা করব। সো আজকের টপিকের নাম হচ্ছে ফ্ল্যাশ অ্যাটেনশন। আমরা তো সবাই ডিসির ফ্ল্যাশকে চিনি। সো একটা নর্মাল মানুষ আর একটা ফ্ল্যাশ যিনি আছেন তার সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি হয় যে একজন নর্মাল মানুষ হচ্ছে আহ, যে কাজ করে তার স্ট্যান্ডার্ড ওয়েতে করে, নট টু ফাস্ট। বাট ফ্ল্যাশের যে স্পেশালিটি সে হচ্ছে খুবই ফাস্ট, যে কোনো কাজ খুব দ্রুত করতে পারে। সো এইখান থেকে একটা ধারণা পাইতে পারেন, আস্তে আস্তে আরো বুঝবো যে ফ্ল্যাশ অ্যাটেনশনটা আসলে কিভাবে কাজ করে। সো এই ফ্ল্যাশ অ্যাটেনশনটা প্রথমে বলি ফ্ল্যাশ অ্যাটেনশনটা কি। মেইনলি ফ্ল্যাশ অ্যাটেনশন এক ধরনের অ্যালগোরিদম বা টেকনিক, যেটা কি আমাদের এলএলএম এর যে মডেলগুলো সেগুলোকে সিগনিফিকেন্টলি ফাস্টার করে, মেমোরি এফিশিয়েন্ট করে। সো এইটার যিনি হচ্ছেন এটার যিনি উদ্ভাবক, তার নাম হচ্ছে ফ্রিডাও। তিনি স্ট্যানফোর্ডের একজন গবেষক। ফ্রিডাও, তেনার সাথে আরো তার অনেকগুলো অনেক সহকর্মীরা ছিলেন। তারা 2022 সালে এই ব্রেক থ্রুটা করেন। অর্থাৎ এলএলএম কিন্তু বিলিয়ন বিলিয়ন প্যারামিটারের মডেলগুলো দিয়ে ট্রেন করা হয়। তো ইনফারেন্স করা এর জন্য একটু স্লো হয়ে যায় যখন বড় বড় মডেলের দিকে যায়। কিন্তু তারা হচ্ছে এই জিনিসটা কিভাবে ফাস্টার করা যায় সেই টেকনিকটা বের করেছেন, এবং এটা এক ধরনের কিন্তু ব্রেক থ্রু, এবং ইন্ডাস্ট্রি লেভেলে এর ব্যবহার ব্যাপক। সো আমাদের যে স্ট্যান্ডার্ড যে আমরা অ্যাটেনশন, অর্থাৎ যে মেইন যে পেপারটা অ্যাটেনশন অল ইউনিট, সেখানের এই অ্যাটেনশন মেকানিজম অর্থাৎ কম্পিটিশনে একটা প্রবলেম আছে, যে প্রবলেমের কারণে এই জিনিসটা স্লো হয়। তো যদি আমি বলি, সরি আমার জিপিইউ কার্ড নাই, মাউসে লিখতেছি। স্ট্যান্ডার্ড অ্যাটেনশন। সো স্ট্যান্ডার্ড অ্যাটেনশনে আমাদের যদি আমি বলি, আমার কাছে সিকোয়েন্স অফ এন লেন্থে একটা জিনিস আছে, এবং এইটাকে যদি আমি কম্পিট করতে চাই তখন এটা আমার এন গুণ এন ম্যাট্রিক্সে কনভার্ট হয়। অর্থাৎ এই এন গুণ এন ম্যাট্রিক্সের কনভার্ট হওয়ার পিছনে যে ক্যালকুলেশন গুলো, যারা অলরেডি অ্যাটেনশন মেকানিজম সম্পর্কে জেনেছেন তারা তো অলরেডি জানেন, বা যারা শুরু করছেন তারা জিনিসটা জাস্ট কিভাবে কাজ হয় এটা দেখলে এই জাতীয় ভিডিও গুলো, অর্থাৎ কিভাবে ম্যাট্রিক্সটা আসতেছে, কিভাবে ডট প্রোডাক্ট গুলো হচ্ছে, মাল্টিপ্লিকেশন গুলো হচ্ছে, এগুলো ক্লিয়ার হবে। বাট আমি একটা জিনিস বলে দিই, এইখানে কিউ, কে, ভি নামক তিনটা বস্তু থাকে, যেটাকে বলা হয় কোয়েরি, কি এবং ভ্যালু। তো এই কোয়েরিটা হচ্ছে এমবেডিং, এবং কে এবং ভি হচ্ছে আমার ম্যাট্রিক্স। তো যখন আমার সিকোয়েন্স অফ লেট এন হয় তখন এই ম্যাট্রিক্সটা হয় এন ইন্টু এন ম্যাট্রিক্স। কিন্তু যদি আমার এই এনটাকে আমি ডাবল করে দিই তখন এইটা ভিগো অফ এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটিতে চলে যায়। অর্থাৎ ইটস এ টু কমপ্লেক্স। এটার টাইমের এবং এটা মেমোরি এফিশিয়েন্ট না, এটাতে প্রচুর টাইম লাগে। সো নর্মালি যদি আমি জিরো ওমেগা অফ এন বিগ এন এবং বিগ এন স্কোয়ারকে তুলনা করি, তাহলে বেশ বেশ বলতে অনেক বড় ডিফারেন্স। অর্থাৎ এইটাতে টাইম খুবই কম লাগে, এবং এইটাতে টাইম খুবই বেশি লাগে। সো এই যে এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাটেনশন, যেটা নর্মালি আমরা জানি, সেটাই হচ্ছে এই প্রবলেমটা হয়। সো ফ্ল্যাশ অ্যাটেনশনে যাওয়ার আগে আরেকটা জিনিস আমরা একটু ক্লিয়ার হই, যে জিপিইউতে এটা কিভাবে কাজ করে। অর্থাৎ জিপিইউতে দুই ধরনের মেমোরি থাকে। একটা হচ্ছে এইচবিএন, এটার ফুল ফর্ম হচ্ছে হাই ব্যান্ডউইথ মেমোরি। অর্থাৎ এই জায়গাটা লার্জ, এর মেমোরিটা লার্জ, কিন্তু হচ্ছে এর যে স্পিড সেটা স্লো। এবং আরেকটা আছে এস র্যাম। এইটার মেমোরি হচ্ছে টিনি মেমোরি। আপনি এটাকে ক্যাশের সাথে তুলনা করতে পারেন, সিপিইউ ক্যাশ। এবং এটা সুপার ফাস্ট। ওকে। সো স্ট্যান্ডার্ড যখন অ্যাটেনশনে কি হয়,
যে ধরেন আমার কাছে n গুণন n একটা ম্যাট্রিক্স আছে, এটা খুবই বড় একটা ম্যাট্রিক্স। তাহলে বড় ম্যাট্রিক্সের জন্য আমার কোন জায়গাটা লাগবে, টিনিটা তো ধরবে না। তো আমার HBM এ যাইতে হবে, এই মেমোরিটা যাইতে হবে। তাহলে এইটাকে আমি HBM এ রাখতেছি, এবং HBM কি করে, এইটাকে জিপিইউ কোরের কাছে পাঠায়। এবং জিপিইউ কোর ইজ ভেরি পাওয়ারফুল, এবং এই জিপিইউ কোরটা কি করে, ওই যে ম্যাথমেটিক্যাল যে কম্পিউটেশন ভেরি ভেরি ফাস্ট করে ফেলে এবং তার পরবর্তী প্রসেসের জন্য পাঠায় দেয়। এন্ড HBM টা স্লো, অর্থাৎ আপনি একটা n গুণ n ম্যাট্রিক্স তাকে দিছেন, সে হচ্ছে জিপিইউ কোডকে দিছে, এই জিপিইউ কোড সেই কম্পিটিশনটা ফাস্টার করে ফেলতেছে। যখনই জিপিইউ কোড তো খুবই ফাস্ট, যেটা বললাম, করে ফেলার পর ও কিন্তু বসে থাকে যে কখন HBM আমাকে আরেকবার ডেটা দিবে, তখন ও কম্পিটিশন করবে। এই যে মাঝখানে যে আইডল হয়ে বসে রয়েছে, এই জন্য কিন্তু আমাদের টাইমটা বেশি লাগে। সো আমাদের তাহলে জিনিসটা কি আমরা বুঝলাম যে HBM যেহেতু স্লো প্রসেস করে, সো একটা ডেটা দেওয়ার পর ও কিন্তু আরেকটা ডেটা দিতে কিছুক্ষণ দেরি করে, এবং এই দেরি করার টাইমটুকু, দেরি করার যে টাইমটুকু, সেটুকু জিপিইউ যে কোডটা, এটা কিন্তু বসে থাকে, মানে ডেটার জন্য ওয়েট করে যে কখন আমাকে ডেটা দিবে, আমি তখন প্রসেস করবো। তো এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে বলা হয় যে মেমোরি বাউন্ড, মেমোরি বাউন্ড। তো এই যে এই সমস্ত প্রবলেমের থেকে উঠে আসার জন্য, অর্থাৎ এই স্লো প্রসেসটাকে ঠিক করার জন্য আমাদের ফ্ল্যাশ অ্যাটেনশনটা আর কি আমরা ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছে। তো ফ্ল্যাশ অ্যাটেনশনটা কিভাবে কাজ করে, সো যদি আমি চিন্তা করি, আমার কাছে একটা বড় একটা রুম আছে। তো ধরেন আপনারই আছে রুম, এখন আপনি এই রুমের ফ্লোরটা টাইলস করবেন। টাইলস করলে কি করি, যে আমার রুম যত বড়, ঠিক অত বড় টাইলস কিনে আসি। এটা আনা, এটা এটা মোটেও স্টেবল না, প্লাস হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে, এটা নিয়ে কাজ করতে অসুবিধা। এর জন্য পারিশ্রমিক বেশি লাগবে, যারা উঠাবে তাদের নিয়ে লেবারের যে পারিশ্রমিক সেগুলা। তো এই যে অনেকগুলো প্রবলেম থাকে, তো আমরা কি করি, আমরা এই যে ছোট ছোট টাইলসের যে প্যাকেট সেগুলো নিয়ে আসি, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড যে টাইলসের পরিমাপ সেগুলো নিয়ে আসি, এবং দেন সেগুলো দিয়ে কি আমরা ফ্লোরটাকে সুন্দর করে বাধাই করে ফেলি। ঠিক এই ফার্স্ট অ্যাটেনশন এরকম একটা প্রসেস আছে, যে প্রসেসটাকে নাম বলা হয় টাইলিং প্রসেস, টাইলিং প্রসেস। ওকে, তো টাইলিং প্রসেসটা এইভাবে কাজ করে যে এটা আমি একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বা ম্যাট্রিক্স দিয়ে বোঝাই, তাহলে ক্লিয়ার হবে। তো ধরেন আমার কাছে বড় একটা ম্যাট্রিক্স আছে, এটা 4x4 ম্যাট্রিক্স, 1 2 3 4, 1 2 3 4। ওকে, সো 1 2 3 4, 1 2 3 4, 4x4 ম্যাট্রিক্স আছে। সো এইটা যেহেতু বড়, সেটা আমাদের কোথায় রাখার দরকার ছিল, আগেই একটু বলেছি, একটু রিমাইন্ড করি। তো এটা HBM এ রাখার কথা। এখন HBM হচ্ছে আমার লার্জ মেমোরি, এবং এই লার্জ মেমোরি থেকে যখন আমার জিপিইউ করে যাচ্ছে, তখন কিন্তু এটার একটা ডেটা যাওয়ার পর আরেকটা ডেটা যে যেতে, এটা কিন্তু সময় লাগবে। যেমন আমি যদি একটা আর একটু ক্লিয়ার করার ট্রাই করি, যে ধরেন আপনি একজন রাজমিস্ত্রি, এবং আপনি 1 সেকেন্ডে একটা ইট গেঁথে ফেলতে পারেন। সো এখন আপনি 1 সেকেন্ডে একটা ইট গেঁথে ফেলতে পারেন, ইটস গুড, বাট আপনার যে সহকারী আছে, সেই সহকারী কি করতেছে, আপনার কাছে একটা ইট নিয়ে আসতেছে, 10 সেকেন্ড লেট করতেছে, মানে প্রত্যেকটা ইট নিয়ে আসার মাঝখানে 10 সেকেন্ড করে গ্যাপ। তাহলে কিন্তু আপনি এফিসিয়েন্টলি কাজ করতে পারতেছেন না, কারণ আপনি 1 সেকেন্ডে যদিও কাজটা করতে পারতেছেন, মেইন কাজটা, বাট আপনার কাছে এই যে ডেলিভারি হয়ে একটা ইট আসা পর্যন্ত 10 সেকেন্ড আপনার গ্যাপ। বাট আপনার কাছে যদি ওই 10টা ইট আপনার কাছেই থাকতো, তাহলে কিন্তু আপনি 10টা ইট 10 সেকেন্ডে আপনি গেঁথে ফেলতে পারতেন। সো দ্যাটস দ্য ডিফারেন্স ডিফারেন্স সো এবার আমি কি করব, এই জিনিসটাকে, এই যে আমার বড় যে ম্যাট্রিক্সটা, এটা যেহেতু প্রসেস করতে আমাদের এসবিএম এর সময় লাগতেছে, তো এই জন্য আমরা কি করবো, ম্যাট্রিক্সটাকে ছোট ছোট 2x2 ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলবো। তাহলে এই যে 4x4 ম্যাট্রিক্সটা, এটাকে আমি 2x2 ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলবো, প্রত্যেকটা 2x2 ম্যাট্রিক্স। যেহেতু প্রত্যেকটা 2x2 ম্যাট্রিক্স, এটা কিন্তু এখন ছোট হয়ে আসছে, তাই না? এই ছোট, তখন আমার কি এসবিএম কে আমার প্রয়োজন আছে, যেহেতু আমার এটা ছোট ম্যাট্রিক্স খুবই, সো সেহেতু এটাকে আমি এস র্যামে পাঠাবো। তো এস র্যাম এটাকে রাখে, এবং এস র্যাম কি বলেছি, খুবই ছোট কিন্তু কি খুবই ভেরি ফাস্ট। তো ধরি আমি একটু
ম্যাট্রিক্সটা SRAM এ যাবে এবং এটা কি জিপিইউ করে পাঠিয়ে দিবে, এবং জিপিইউ কে কিন্তু তখন আর ওয়েট করতে হবে না, এবং এইটা যাওয়ার সাথে সাথে কিন্তু তখন আবার কি এইটা চলে যাবে এবং এইটা একদম টুস করে পাঠিয়ে দিবে। তাহলে কি হলো, এই যে আগে যে বড় ম্যাট্রিক্সটা একসাথে যেত, এখন এটাকে কি করতেছি আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে নিয়ে আমি এসরাম এ দিচ্ছি, এবং এসরাম সেটা কি জিপিইউর কাছে একদম খুব দ্রুত পাঠিয়ে দিচ্ছে, এবং জিপিইউটা কি আমার খুব দ্রুত এটা কম্পিটিশন করে আর নেক্সট প্রসেসে পাঠিয়ে দিচ্ছে। সো এই যে ব্যাপারটা ছিল যে স্লো প্রসেস হচ্ছে, জিপিইউ আইডলি বসে আছে, সো এইটা থেকে আমার এসরাম এ যখন আমি ছোট ছোট ম্যাট্রিক্স বা ছোট ছোট কম্পিটিশন বা ছোট ছোট ডেটা যখন আমি পাঠিয়ে দিচ্ছি, তখন কি এসরাম দ্রুত জিপিইউর কাছে দিচ্ছে এবং জিপিইউ কি এটা ফাস্টার ওয়েতে হ্যান্ডেল করতেছে। এইভাবে অ্যাটেনশন মেকানিজম যেটা স্লো ছিল সেটা আসলে আহ, আহ, যখন আমরা অ্যাটেনশন মেকানিজম ইউজ করি তখন 2x থেকে 4x টাইম পর্যন্ত ফাস্টার হয়, এবং দ্যাট ইজ হিউজ। ওকে, একদম শেষে একটা এক্সাম্পল বলি যেটাকে বলা যায় যে কিচেন অ্যানালজি। ধরুন আপনার কাছে বড় একটা কিচেন আছে, এই কিচেনটাকে আমি এইচবিএম এর সাথে তুলনা করতে পারি, হাই ব্যান্ডউইথ মেমোরি, যেটা অনেক বড় কিন্তু স্লো। আপনি এইখানে কাজ করতেছেন, এখানে আপনার ধরেন এখানে কাটাকুটির কাজ আপনার করতেছেন, আর এইখানে হচ্ছে আপনার স্টোর রুম। মানে আপনি আলু পেঁয়াজ গাজর কাটবেন, তা আপনি এখানে বসে ছুরি দিয়ে কাটতেছেন, এবং আলুটা সব আলু কাটার পর আপনি নিয়ে স্টোর রুমে রাখলেন। আবার কি করলেন, আবার আসলেন, আবার এসে কি শুরু করলেন, ধরেন আবার আলু কাটা শুরু করলেন, বা হ্যাঁ আলু গাজর যাই হোক কোনো কিছু একটা কাটা শুরু করলেন, এখানে কেটে আবার নিয়ে গেলেন, আবার কি আপনি এখান থেকে এইখানে আসলেন। ওকে, তো এই দুইটা এক্সাম্পলই থাক। সো আপনি গেলেন আসলেন এবং আবার কি লাস্ট টাইম আপনি রেখে আসলেন, এবং কি আরেকবার আপনি যে সবগুলো সবজি আবার কি নিয়ে আসলেন, নিয়ে এসে এই যে গেলেন আবার নিয়ে এসে এবার কি রান্নার জন্য আপনি কি রান্নার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো করে ফেলেন। তাহলে কি হলো, আপনি যখন একটা সবজি আলু কাটার পর যখন আপনি গেলেন আসলেন, তখন কিন্তু আপনার যে নাইফটা, এই যে ছুরি, এই যে যারা চাপাতি টাইপের জিনিস, এটা হচ্ছে কিন্তু তখন কি মানে আইডল, সে বসে আছে আলু কাটা শেষ, এখন কখন আমার পেঁয়াজ আসবে তখন সেটা আমি কাটবো। কিন্তু আপনি যে যে স্টোর রুমে যাচ্ছেন আসতেছেন, এখানে হিউজ একটা সময় আপনার ব্যয় হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে আগের যে অ্যাটেনশন মেকানিজম, সেখানে কিন্তু এই জিনিসটা হইতো ফ্ল্যাশ অ্যাটেনশন আসার আগে। তো এখানে একটা হিউজ টাইম যাইতো। তো এরপরে কি হলো, যখন ফ্ল্যাশ অ্যাটেনশন আসলো জিনিসটা কেমন হলো, যে আমার কাছে তখন কি ছোট একটা রুম, যে এটা কি বলেছিলাম যে এটা হচ্ছে আমরা এস র্যামের সাথে তুলনা করতে পারি, যেহেতু এর জায়গাটা ছোট বাট হচ্ছে ফাস্ট। তো আপনি এখানে বসে রান্না বান্না করলেন, আর এখানে হচ্ছে আপনার স্টোর রুম। তাহলে আপনি কি করলেন, আপনি একসাথে আলু নিলেন, পেঁয়াজ নিলেন, বা হচ্ছে গাজর নিলেন, এইখানে বসে কাটলেন, এইখানেই ধোয়াধুয়ি করলেন, এবং এইখানে রান্না করলেন, এবং রান্না করে আপনি একবার এখানে গেলেন, স্টোরে গেলেন, স্টোর থেকে এসে নেক্সট যদি কোনো কাজ থাকে আপনার সেই জিনিসটা করবেন। তাহলে কি হলো, এই যে বারবার যাওয়া আসা, যে আপনি এক জায়গায় বসে সব কাজগুলো করতেছেন, আপনার হাতের আশেপাশে সবকিছু রয়েছে, গাজর আলু টমেটো সবকিছু এক জায়গায়, আপনি এক জায়গায় বসে কাটতেছেন, তখন কিন্তু নাইফকে কিন্তু বসে থাকতে হচ্ছে না যে আমি আলু কাটার পর কতক্ষণ পরে যে আমি টমেটো কাটবো। So, আলু কাটার পরপরই আপনি পাশে টমেটো, সেই জিনিসটাকে আপনি চপিং করলেন, সবগুলো একসাথে চপিং শেষ হলে আপনি রান্না করলেন, রান্না করে যে স্টোর রুমে রেখে দিয়ে আসলেন। সো দিস ইজ ফাস্টার ওয়ে। তো এইভাবে আসলে ফ্লাশ অ্যাটেনশন আসলে কাজ করে। আই হোপ বেসিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। সো এলএলএম আসলে আহ, অনেক বড় একটা জিনিস, এখানে বিলিয়ন বিলিয়ন প্যারামিটার আসলে থাকে মডেল ট্রেন হওয়ার জন্য, ফাইন টিউন করার জন্য, ইনফারেন্স করার জন্য। সো এই ফ্ল্যাশ অ্যাটেনশন যখন আমরা ইউজ করি তখন আসলে এটা বোঝা যায়, আসলে যখন আমরা নিজেরা ইউজ করি তখন আসলে এটা ফিল করা যায় যে আসলে কতটা ফাস্টার, এবং ইন্ডাস্ট্রি লেভেলে এর ব্যাপক ব্যবহার আছে। তো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। নেক্সট যদি মনে হয় যে আমার কাছে এই জিনিসটা ইন্টারেস্টিং, হয়তো আবার এরকম একটা ভিডিও হইতে পারে।